তখন হচ্ছে পাবলিক হেলথের বিভিন্ন যারা স্পেশালিস্ট রয়েছেন তারা চিন্তা করলো যে কিভাবে এই প্রবলেমগুলোকে মিটিগেট করা যায় এবং এট দ্য সেম টাইম আমার ওই সার্ভিসগুলোকে বা ধরেন ইনস্টিটিউশন থেকে অবভিয়াসলি ইনস্টিটিউশনাল সার্ভিসগুলো হবে হচ্ছে অনেক এক্সপার্ট ওরিয়েন্টেড সার্ভিস হবে ডেফিনেটলি, বাট ম্যালনিউট্রিশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখা গিয়েছে খুব একটা বেশি সিরিয়াস কেস না হলে আমার কোন ধরনের এক্সপার্ট সার্ভিসের প্রয়োজন পড়ে না। তাদেরকে খুব মানে খুব মিনিমাল অ্যামাউন্টে বা হচ্ছে রেগুলার মনিটরিং এ রেখে যদি কমিউনিটি পর্যায়ে বা হাউসহোল্ড লেভেলে বা স্পেশাল যদি বলি যিনি টেক কেয়ার করেন ওই বেবির, সেই কেয়ার গিভার যদি একটু সাপোর্ট দিতে পারে তাহলে দেখা যায় হচ্ছে তার এই ম্যালনিউট্রিশনের সিচুয়েশনটা ডিটেরিয়েট করতে হয় না বা হচ্ছে তার সিচুয়েশন খুব সুন্দরভাবে ইমপ্রুভ করতে পারে। সো ওই কনসেপ্ট থেকে মূলত বা ওই কনসিডারেশন থেকেই হচ্ছে আপনার কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশন নামে একটা টার্ম আসে, যেটাকে আমরা সিমাম নামে হচ্ছে পরিচিত করি। তো সিমাম মানে হচ্ছে কি, সিতে হচ্ছে কমিউনিটি, আচ্ছা কমিউনিটি বেসড বলবো, আর হচ্ছে এম তে হলো আমাদের ম্যানেজমেন্ট, তারপরে এ তে হলো অ্যাকিউট, এম তে হলো আবার ম্যালনিউট্রিশন। ঠিক আছে, তাহলে কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশন, যেখানে হচ্ছে মেইন ফোকাসটা হয় যে বেবিকে আমার ইনস্টিটিউশনে থেকে বা হচ্ছে ওভারনাইট স্টে করে তার সার্ভিসটা নেওয়া লাগবে না, তাকে একটা ইনস্টিটিউশনের সাথে কানেক্টেড রাখা হবে, তবে সেই জিনিসটা ওভারনাইট স্টে করা লাগবে না। তার মানে যেটা আমাদের ইনপেশেন্ট ম্যানেজমেন্টের কথা বলা হয় সেই জিনিসটা থাকা লাগবে না, বরঞ্চ সে হচ্ছে খুব ইজিলি সার্ভিসের অংশগুলো বা সার্ভিসের রিকোয়ার্ড সার্ভিসগুলোকে নিয়ে বাদ বাকি কেয়ার বা হচ্ছে ট্রিটমেন্ট গুলোকে সে কমিউনিটি পর্যায়ে বা হচ্ছে হাউসহোল্ড লেভেলে কন্টিনিউ করতে পারে। সো ওইখান থেকে এটা নামকরণ করা হয়েছে কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশন। সো যেহেতু এই কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশন এটা একটা সার্ভিস বা এবং এই সার্ভিসটা যেহেতু হচ্ছে কোনো না কোনো অথরিটির থ্রুতে, আমি যে বললাম যে একটা ইনস্টিটিউশনের সাথে আমার ওই সার্ভিস রিসিভাররা কানেক্টেড থাকবেন, বাট হচ্ছে এটাকে ওভারনাইট স্টে করা লাগবে না, যেটা আমাদের কনভেনশনাল মেডিকেল সিস্টেমের মধ্যে থেকে থাকে। সো ওই কারণে যেহেতু এটা একটা সার্ভিস প্রোভাইডার, এটাকে সার্ভিস এনশিওর করবেন এবং তারা হচ্ছে কমিউনিটি পর্যায়ে এই জিনিসটাকে এনশিওর করবেন, প্লাস যেহেতু এটা একটা সার্ভিস, তো সার্ভিসের কোয়ালিটিও মেজার করার বিষয় থাকে, সেই প্রেক্ষাপট থেকে বা সেই কনসেপ্ট থেকে এই সার্ভিসের কিছু গাইডিং প্রিন্সিপালস এবং করেসপন্ডিং কিছু কম্পোনেন্টের কথা চিন্তা করা হয়। সো কি রকম গাইডিং প্রিন্সিপালস? গাইডিং প্রিন্সিপালস মানে হচ্ছে ধরেন যেই ব্যাপারগুলো লাইক আমরা যদি গত দিনের আমাদের প্রেজেন্টেশন থেকে আমরা লিংক আপ করার চেষ্টা করি, আমাদের বলা হচ্ছিল যে একটা কমস ছিল কি আমার ইনস্টিটিউশনাল সার্ভিসের ক্ষেত্রে আমার হলো সকলকে কভার করা যায় না। কভার করা মানে কি হচ্ছে যে আমার কি বলে সবাই আমার সার্ভিসের আওতায় আসতে পারছে না, বা দেখা গেছে যে তারা সার্ভিস রিসিভ করতে আসছে ওই মোমেন্টে সার্ভিস প্রোভাইডার अवेलेबल না। সো এই কভারেজটাকে এনশিওর করার জন্যই যেটা আমরা এই সিমাম কম্পোনেন্টটাকে হচ্ছে কমিউনিটি পর্যায়ে স্প্রেড ডাউন করেছি। তো সেখান থেকে একটা পয়েন্ট আসে, প্রিন্সিপালস এর ফার্স্ট পয়েন্ট আসে যে ম্যাক্সিমাম এক্সেস এন্ড কভারেজ। যেহেতু আমরা সবাইকে সার্ভিসের আওতায় আনতে চাচ্ছি, সেই আওতায় আনার জন্য থেকে আমাদের প্রথম যে প্রিন্সিপালটা আসে সেটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সেস এন্ড কভারেজ। ঠিক আছে, তার মানে আমি কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশন তখনই আমি এনশিওর করতে পারবো যদি আমার ওই কমিউনিটির মধ্যে যতজন ম্যালনারিশ বাচ্চা রয়েছে বা অ্যাপারেন্টলি ম্যালনারিশ বেবি আছে তাদের প্রত্যেককে আমি আমার সার্ভিসের আওতায় আনতে পারবো। ম্যাক্সিমাম এক্সেস এন্ড কভারেজ হচ্ছে আমাদের প্রথম কি বলে গাইডিং প্রিন্সিপালস হিসেবে থাকে। সেকেন্ডলি যেটা থাকে সেটা হচ্ছে হলো আমার টাইমলিনেস। দেখেন আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে এই ম্যালনারিশ বেবি ক্ষেত্রে স্পেশালি 0 টু 5 মান্থস এর 0 টু 5 ইয়ার্স এর এই বেবিরা খুব দ্রুত যেমন সাপোর্ট পেলে ইমপ্রুভমেন্ট শো করে, আবার যদি সাপোর্টের একটু ব্যত্যয় ঘটে বা সাপোর্ট যদি একটু কম পাওয়া যায় তাহলে খুব র‍্যাপিডলি ডিটোরিয়েট করে। তাহলে এখানে কিন্তু টাইমের একটা খুব ইম্পর্টেন্স রয়েছে যে আমার
অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই বেবিগুলোকে সার্ভিসের আওতায় আনতে হবে বা সার্ভিসের ওদেরকে সার্ভিস কাভারেজের মধ্যে আনতে হবে। এখন দেখেন আমরা যদি চিন্তা করি আমার ধরেন একটা বেবি হচ্ছে কি হয় যে আপনার প্রথমে তো সে মানে ইনিশিয়ালি তো সে ওয়েল নারিশ হবে না, অবভিয়াসলি তার ওয়েল নারিশ ছিল, সেখান থেকে সিচুয়েশন ডিটোরিয়েট করতে করতে গিয়ে সে হচ্ছে ম্যাল নারিশ হয়। তো এখানে টাইমলিনেস মানে হচ্ছে অ্যাক্টিভ কেস ফাইন্ডিং। অ্যাক্টিভ কেস মানে হচ্ছে কি যে কোন একজন শিশু প্রথম মানে ফর দ্য ফার্স্ট টাইম যখনই হচ্ছে ওয়েল নারিশের যে প্যারামিটার থাকে সেই প্যারামিটার থেকে ডিটোরিয়েট করে অ্যাকিউট ম্যালনিউট্রিশনের স্টার্টিং এর দিকে যাওয়া শুরু করে। ক্লিয়ার? সো ওই পয়েন্টে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার ম্যালনিউট্রিশনের স্ট্যাটাস থাকা অবস্থায় তাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং ওই তার সিচুয়েশন বা তার স্টেট অনুযায়ী যদি তাকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারি তাহলে দেখা যাচ্ছে তার সিচুয়েশনটা খুব র‍্যাপিডলি ইমপ্রুভ হওয়ার পসিবিলিটি আছে। এই জন্য আমাদের সেকেন্ড যে প্রিন্সিপালটা গাইডিং প্রিন্সিপাল, আমাদের ফার্স্টে বলছি যে সবাইকে কভার করব এবং সবাইকে কভার করার সময় আমাকে দেখতে হবে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি সবাইকে আইডেন্টিফাই করে সার্ভিসের আন্ডারে নিয়ে আসতে পারি কিনা। সো সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার টাইমলিনেস। এই টাইমলিনেসকে আরেকটা নামে নামকরণ করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ কেস ফাইন্ডিং। মানে আমার যে কেসগুলো ম্যালনারিশ হিসেবে অ্যাক্টিভ হচ্ছে তাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল খুঁজে বের করে নিয়ে আসা, এটা হচ্ছে অ্যাক্টিভ কেস ফাইন্ডিং। 3 নাম্বার হচ্ছে এই যে আমরা বললাম অ্যাকিউট ম্যালনিউট্রিশনে কিন্তু আমরা আমাদের ম্যালনিউট্রিশনের ক্লাসিফিকেশন থেকে আমরা দেখেছি যে ম্যালনিউট্রিশনের মধ্যে আমার আছে আন্ডার নিউট্রিশন এবং ওভার নিউট্রিশন। আন্ডার নিউট্রিশনের মধ্যে আছে আমার হলো কি স্টান্টিং, ওভারস্টিং, আন্ডারওয়েট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। সো আমরা বেসিক্যালি আন্ডার নিউট্রিশন বা ম্যালনিউট্রিশন মধ্যে স্পেশালি কমিউনিটি বেসড ম্যানেজমেন্টের মধ্যে অ্যাকিউট ম্যালনিউট্রিশনের কথা বলা হচ্ছে। সো এই অ্যাকিউট ম্যালনিউট্রিশন মানে হচ্ছে আমার ওয়েস্টিং। ঠিক আছে, ওয়েস্টিংটাই হচ্ছে হলো আমার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। সো এই ওয়েস্টিংটা, তাহলে এই ওয়েস্টিং এর মধ্যে আমরা কিন্তু দুটো ক্যাটাগরি আছে, একটা হলো সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশ আর একটা হলো মডারেটলি অ্যাকিউট ম্যালনারিশ বা স্যাম এবং ম্যাম। এই স্যাম ম্যামের মধ্যে তাহলে যেহেতু দুই ক্যাটাগরির আমার অ্যাকিউটলি ম্যালনারিশ বেবি কমিউনিটিতে থাকার পসিবিলিটি রয়েছে এবং তাহলে বোঝা যাচ্ছে যে দুইটা ডিফারেন্ট ক্যাটাগরি, অবভিয়াসলি তাদের ট্রিটমেন্ট, তাদের কেয়ার, তাদের সাপোর্ট গুলো ডিফারেন্ট ভাবে হওয়ার কথা, রাইট? তাই না? সো এখন এই অনুযায়ী আমরা যদি যখন কভারেজ এনশিওর করব প্লাস প্রপারলি বা আইডেন্টিফিকেশন করলাম যে টাইমলি বা ডিউলি আমরা যদি হচ্ছে আইডেন্টিফাই করতে পারি, দেন আমার পয়েন্ট আসে তারা যেই স্ট্যাটাসে তাদেরকে আমি আইডেন্টিফাই করলাম আইদার স্যাম অথবা হচ্ছে ম্যাম, সেই অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া। সেই কনসেপ্ট থেকে এই প্রিন্সিপাল নাম করা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল কেয়ার এন্ড নিউট্রিশনাল সাপোর্ট। ঠিক আছে, তার মানে যার যেই ধরনের কেয়ার এবং হচ্ছে সাপোর্ট লাগবে সেই জিনিসটাকে এনশিওর করা, অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল কেয়ার এন্ড নিউট্রিশনাল সাপোর্ট। অবভিয়াসলি আমরা যদি এটার সাথে আমরা আমাদের কনভেনশনাল যে হেলথ সায়েন্সে চিন্তা করি যে যে রোগ সেই রোগের ট্রিটমেন্ট দেওয়া হয়। সো আর এখানে আমরা অ্যাকিউট ম্যালনিউট্রিশনের কথা বলি, যেহেতু স্যাম এবং ম্যাম তাদের সিচুয়েশন বা তাদের হচ্ছে স্ট্যাটাসটা হচ্ছে ডিফারেন্ট থাকবে, ইভেন তাদের ফ্যাটালিটি, তারপর ধরেন হচ্ছে তাদের প্রন টু ইনফেকশন এবং আদার্স কিছু কমপ্লিকেশনস এর বিষয় থাকে, এগুলো অবভিয়াসলি স্যামে যে ক্যাটাগরিতে থাকবে ম্যামে সেই ক্যাটাগরিতে থাকবে না। সো ক্যাটাগরি যদি ভিন্ন হবে অবভিয়াসলি তাদের সাপোর্ট এবং কেয়ার গুলো ওই লেভেল আমার এনশিওর করতে হবে। সো দ্যাটস বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল কেয়ার এন্ড নিউট্রিশনাল সাপোর্ট। দেন আরেকটা পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে কাইন্ড অফ অপারেশন এবং হচ্ছে অপারেশন প্লাস এথিক্স এর বিষয় থেকে আসে। কি রকম? যেহেতু বলা হচ্ছে যে কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশন বা আমরা কমিউনিটি পর্যায়ে থেকে এনশিওর ম্যানেজ করব, এবং আমি কতদিন বলেছিলাম যে কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশনের যে প্রোগ্রাম ডিজাইন করা হয় সেখানে স্পেশালি যারা কমিউনিটি পর্যায়ে সাপোর্টে এনশিওর করেন বা কমিউনিটিতে আউটরিচে কাজটুকু করেন এবং ইভেন ইন হাউসে যারা টিম মেম্বারস থাকেন তাদেরও ম্যাক্সিমামকে ট্রাই করা হয় ওই পার্টিকুলার কমিউনিটি থেকে পিক করার জন্য বা হায়ার করার জন্য।
তাহলে যেহেতু ওই পার্টিকুলার কমিউনিটি থেকে হায়ার করা হচ্ছে বা থাকবে, তার মানে there is a high chance যে আমার যে ম্যালনারিশ বেবি বা যে ম্যালনারিশ ফ্যামিলিটা সার্ভিসের আওতায় আছেন, সে কোনো না কোনো ভাবে কোনো না কোনো স্টাফ বা হচ্ছে আমার ওই টিমের সাথে কানেক্টেড বা রিলেটিভ হওয়ার পসিবিলিটি থাকতে পারে বা কোনো ভাবে তার সাথে পরিচিত হতে পারে। তো এখন যেহেতু পরিচিত হওয়ার কারণে আমরা জানি যে অ্যাজ এ হিউম্যান বিইং পরিচিত হলে হচ্ছে একটা ফেভারের একটা কাজ হয়ে আসে বা ফেভার দেওয়ার একটা বিষয় চলে আসে। বাট যেহেতু এটা একটা ওভারঅল অ্যাপ্রোচ বা হচ্ছে একটা ওয়াইড কমিউনিটি অ্যাপ্রোচ, এখানে অবভিয়াসলি যারা যেহেতু সার্ভিস প্রোভাইডার থাকবে তাদেরকে নিউট্রালি থাকতে হবে। সো সেই নিউট্রাল থাকার পয়েন্ট থেকে মূলত 4 নাম্বার প্রিন্সিপালসটা আসে যে কেয়ার as long as needed. That means ধরেন আমার যে ম্যালনারিশ বেবিটা এখানে আক্রান্ত হলো তার ফ্যামিলির সাথে আমার ইন হাউসে যারা হচ্ছে সাপোর্ট দিচ্ছে তাদের ধরেন কোনো একটা কনফ্লিক্ট রয়ে গেছে। এখন এই কনফ্লিক্টের কারণে আমার এই কেয়ারের ক্ষেত্রে সেই কনফ্লিক্টটা কনসিডারেশন আনা যাবে না। দ্যাট মিন্স আমি চাইলেই তাকে ধরেন তার সার্ভিস যদি পাওয়ার কথা 15 দিন, তাকে আমি 10 দিন পরে তাকে এখান থেকে ডিসচার্জ করে দিতে পারবো না। আবার ধরেন এমন হতে পারে যে যেই সার্ভিস রিসিভ করার জন্য আসছে যে ফ্যামিলিটা বা যে বেবিটা, সে সামহাউ ধরেন এই ইন হাউসে যারা সার্ভিসটা দিবে তাদের কারো না কারোর সাথে পরিচিত বা তাদের ফেভারে আছে, তাহলে ওর যদি সার্ভিস লাগে 15 দিন, তাকে আমি 20 দিন ধরে সার্ভিসে কন্টিনিউ করতে পারবো না। তার মানে মূল কথা হচ্ছে কি যতদিন পর্যন্ত এই কেয়ারটা প্রয়োজন সেই জিনিসটা আমাকে কন্টিনিউ করতে হবে। আচ্ছা, যদিও আমরা এগুলো প্রত্যেকটা জিনিসের ইন ডেপথে যাব, তারপরে এটা সেকেন্ড পয়েন্ট বলে রাখি, কোন একটা বেবি যদি স্যাম হিসেবে আইডেন্টিফাই হয় তাহলে সেই বেবিটা কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম 84 ডেজ এর সার্ভিস সে পেতে পারবে। আর যদি সে মডারেটলি অ্যাকিউট ম্যালনিউট্রিশন হয় তাকে হচ্ছে 120 ডেজ পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট দেওয়া যাবে। এর বেশি কখনোই দেওয়া সম্ভব না। এর মানে তার সম্ভব হচ্ছে এর বেশিতে কারণ নিড প্রয়োজন পড়ে লিগ্যালি, তাকে আরেকটা ফেজ কন্টিনিউ করে এসে তারপর আবার এই সার্ভিসটা কন্টিনিউ করতে হয়। সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন, আমরা এটা পরে ডিসকাস করতে পারবো। বাট মূল কথা হচ্ছে আমার ম্যাক্সিমাম কি বলে কমন গ্রাউন্ডে বা হচ্ছে ম্যাক্সিমাম জেনারেলি আমরা হচ্ছে সর্বোচ্চ স্যামের ক্ষেত্রে 84 ডেজ, ম্যামের ক্ষেত্রে 120 ডেজ সাপোর্টটা দিতে পারবো। ঠিক আছে, এবং সাপোর্টটা দেওয়ার পরে কিভাবে ডিসচার্জ হবে, কিভাবে অ্যাডমিশন হবে, এই জিনিসটা আমাদের নেক্সট উইকের ডিসকাশন আমরা ইনশাআল্লাহ করব। আজকে আমরা হলো এই প্রিন্সিপালস এন্ড এটার সাথে করেসপন্ডিং যে কম্পোনেন্ট আছে সেটা নিয়ে মূলত শেষ করতে চাচ্ছিলাম। সো এই ছিল মোটামুটি প্রিন্সিপালস অফ সিমাম বা হচ্ছে সিমাম প্রোগ্রামের যে গাইডিং প্রিন্সিপাল চারটা থাকে সেটা বলেছি। নাম্বার 1 হলো ম্যাক্সিমাম অ্যাক্সেস এন্ড কভারেজ, নাম্বার 2 হলো টাইমলিনেস, নাম্বার 3 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল কেয়ার এন্ড নিউট্রিশনাল সাপোর্ট, নাম্বার 4 হচ্ছে কেয়ার অ্যাজ লং অ্যাজ নিডেড। আশা করছি আপনারা নোট নিয়েছেন বা শুনেছেন। নেক্সট 2 মিনিটস এর সময় আপনারা একটু এটাকে হজম করে নেন যে কি কি বলেছি as a guiding principles of CIMAM. ওকে, কারো কোনো কোশ্চেন বা কোনো ক্লারিফিকেশন প্রয়োজন আছে? নাই, সব ঘুমাচ্ছে। ওকে, সো আশা করছি আপনারা এই কি বলে প্রিন্সিপালস অফ সিমাম ব্যাপারটা বুঝেছেন। যদি বুঝে থাকেন তাহলে আমাকে মাহাদি বলেন টাইমলিনেস ব্যাপারটা কি? মিস্টার সিয়ার স্যার, টাইমলিনেস কি বলেন? এটা টাইমলিনেস মানে কি বলছি?
সাত সকালে রোজা ধরছে পারতেছেন না। ওকে, রাফসি বলেন ম্যাক্সিমাম এক্সেস এন্ড কভারেজ মানে কি বোঝাচ্ছে? আছেন না নাই? ওকে, নাই। আচ্ছা, তারা নাই। আসেন আমরা তাহলে প্রিন্সিপালস গুলো দেখলাম, যদিও আপনারা কিছুই বুঝেন নাই বা কিছুই শুনেন নাই। আসেন সেকেন্ডলি যাচ্ছি হলো আমরা কম্পোনেন্টস এর ক্ষেত্রে। তো কম্পোনেন্টস অফ সিমাম হচ্ছে দেখেন আমাদের প্রিন্সিপাল গুলো ছিল কি রকম? প্রিন্সিপাল গুলো হচ্ছে আমরা কোন কোন রুলস এন্ড রেগুলেশন ফলো করলে আমার ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার সুযোগ রয়েছে সিমামের ক্ষেত্রে, সেই ব্যাপারগুলোকে নিয়ে বলা হয়েছে, সেই ব্যাপারগুলোকে সেই কি বলে রুলস এন্ড রেগুলেশন গুলোকে চারটা ক্যাটাগরি করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপালস অফ সিমাম। এখন এই যে আমরা রুলস এন্ড রেগুলেশনস ফলো করে আমরা হচ্ছে সার্ভিসটা এনশিওর করব, এই সার্ভিসকে এনশিওর করার জন্য obviously we need some or we need designated components, অথবা হচ্ছে we need designated sector, অথবা we need designated department, যেখান থেকে হচ্ছে আমরা এই সার্ভিসগুলোকে কন্টিনিউ করতে পারবো। সেই ডিপার্টমেন্টটাকে বা ডিপার্টমেন্টগুলোকে বা সেই সেক্টরসগুলোকে বা সেই ব্লকসগুলোকেই জাস্ট একটা সুন্দর নামকরণ করা হয়েছে যে কম্পোনেন্টস অফ সিমাম। ওকে, আসেন প্রথম আমাদের কি প্রিন্সিপালটা ছিল? ফার্স্ট প্রিন্সিপালটা ছিল ম্যাক্সিমাম এক্সেস এন্ড কভারেজ, প্লাস আমার সেকেন্ড প্রিন্সিপালটা ছিল যে টাইমলিনেস। এখন এই দুটো কাজ বা এই দুটো কি বলে রুলস যদি আমার এনশিওর করতে হয়, কারা এনশিওর করবে? যারা হচ্ছে যেমন ম্যাক্সিমাম এক্সেস এন্ড কভারেজ, আমরা বলছি কি যে ম্যাক্সিমাম জায়গায় আমাদের যাওয়া লাগবে, প্লাস ওখানকার আক্রান্ত শিশুদেরকে আমরা ঠিক করে সার্ভিসের আওতায় আনবো। তাহলে এই যে আমাদের একটা কমিউনিটি যদি আমরা চিন্তা করি, সেই কমিউনিটির প্রত্যেকটা কোনায় কোনায় যাওয়া, এবং সেই কোনায় যদি আসলে কোনো ম্যালনারিশ বেবি থেকে থাকে তাকে আমরা হচ্ছে সার্ভিসে এন্ট্রি করব বা এনরোল করব। এই কাজটা যারা করে থাকেন তারা হচ্ছেন কমিউনিটি আউটরিচ টিম, বা হচ্ছে যারা কমিউনিটিতে গিয়ে এই বেবিগুলোকে বা এই আমার ম্যালনারিশ বাচ্চাগুলোকে খুঁজে নিয়ে আসেন। তাহলে এই যে কমিউনিটি আউটরিচ টিম, তারা যে বাচ্চাদেরকে খুঁজে নিয়ে আসা, প্লাস আমাদের গত দিনের ডিসকাশনের কথা বলা হয়েছিল যে অ্যাওয়ারনেস এর ঘাটতি রয়েছে, সো ঠিক ততটুকু তাদেরকে শুধু খুঁজে বের করা না, পাশাপাশি তাদের যে গার্ডিয়ানস রয়েছে, তাদের যারা কেয়ারগিভার রয়েছে, তাদেরকে প্রিলিমিনারি বেসিক হেলথ এন্ড নিউট্রিশনের মেসেজিং গুলো করা, পাশাপাশি তাদেরকে মোবিলাইজ করা যে বাচ্চার হেলথের পাশাপাশি নিউট্রিশনের একটা প্রয়োজনীয়তা রয়েছে, কিংবা তাদের যদি কোনো ল্যাক অফ নলেজ থাকে কোনো পার্টিকুলার বিষয়ে, সেই বিষয়ে তাদেরকে কিছুটা নলেজ আপ করার জন্য যে টিমটা কাজ করে তাদেরকে বলা হয় কমিউনিটি আউটরিচ টিম। এন্ড এই অ্যাক্টিভিটিস গুলোকে বলা হয়ে থাকে কমিউনিটি আউটরিচ অ্যাক্টিভিটিস। তাহলে এক নাম্বার এবং দুই নাম্বার প্রিন্সিপালের সাথে কানেক্টেড থেকে আমাদের যে কম্পোনেন্টটা, সেটাকে বলা হয় হচ্ছে কমিউনিটি আউটরিচ অ্যাক্টিভিটিস। ঠিক আছে, আউটরিচ মানে কি? যারা সেন্টার থেকে বা ফ্যাসিলিটি থেকে বাইরে বের হয়ে কমিউনিটিতে গিয়ে অ্যাক্টিভিটিস গুলো করে। ঠিক আছে, তাহলে কমিউনিটি আউটরিচ অ্যাক্টিভিটিস আমরা একটা কম্পোনেন্ট। দুই নাম্বার হচ্ছে আমরা দুই নাম্বার মানে কি এখানে এক নাম্বার কম্পোনেন্ট থেকে আমরা প্রথম দুটো প্রিন্সিপালকে কভার করতে পারছি। তিন নাম্বার প্রিন্সিপাল আমার কি ছিল? অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল কেয়ার এন্ড নিউট্রিশনাল সাপোর্ট। তাহলে সেখান থেকে আমরা তখন একটা কথা বলেছিলাম যে আমার ম্যালনারিশ বেবি ক্ষেত্রে বা হচ্ছে অ্যাকিউট ম্যালনারিশ বেবি ক্ষেত্রে দুটো ডিফারেন্ট গ্রুপ অফ পিপল হইতে পারে। একটা হচ্ছে কি সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশ বাচ্চা, আরেকটা হতে পারে হচ্ছে কি মডারেটলি অ্যাকিউট ম্যালনারিশ বেবি। তাহলে এই যে সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশ বা মডারেটলি অ্যাকিউট ম্যালনারিশ বেবি আছে, obviously তাদের দিতে হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল কেয়ার দিতে হবে বা নিউট্রিশন সাপোর্ট দিতে হবে। দ্যাট মিন্স আমার স্যাম এর জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট চিন্তা করতে হবে, ম্যাম এর জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট চিন্তা করতে হচ্ছে। তাহলে এই দুটো আলাদা ডিপার্টমেন্টকে আমার হচ্ছে দুটো স্পেশাল কম্পোনেন্ট হিসেবে কাউন্ট করা হয়। একটাকে বলা হয় হচ্ছে ওটিপি, টাকা তোলার জন্য যে মেসেজটা আসে সেটা, আরেকটাকে বলা হয় হচ্ছে হলো টিএসএফপি, এটা টাকা তোলার সময় মেসেজ আসে না, এটা এমনি আসে। আচ্ছা,
ওটিপি আসলে এখানে কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশন ক্ষেত্রে ওটিপিটা টাকা তোলা মেশিন না বা ওই এসএমএসটা, এটা হচ্ছে আউট পেশেন্ট থেরাপিউটিক প্রোগ্রাম। ঠিক আছে, আউট পেশেন্ট মানে হচ্ছে ওই যে আমরা বলেছিলাম যে ইনস্টিটিউশনাল সার্ভিসের ক্ষেত্রে ইউজুয়ালি ইন পেশেন্ট সার্ভিসে থাকতে হয়, এখানে সেটা লাগে না, এটা হচ্ছে আউট পেশেন্ট। আর থেরাপিউটিক যে এটা হচ্ছে তাদের সিরিয়াসনেসের উপরে ডিপেন্ড করে, থেরাপিউটিক প্রোগ্রাম প্লাস এইখানে যেটা থাকে সেটা হচ্ছে টার্গেটেড সাপ্লিমেন্টারি ফিডিং প্রোগ্রাম। ঠিক আছে, গেল ইলেকশন নিউজ। আচ্ছা, এই ওটিপি এবং টিএসএপি স্পেশালি আমার হচ্ছে ওটিপিটা কাজ করে হলো সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশ বেবিদের জন্য, আর এম বা ম্যাম বাচ্চাদের জন্য কাজ করে হচ্ছে আমার টিএসএপি বা হলো টার্গেটেড সাপ্লিমেন্টারি ফিডিং প্রোগ্রাম। এখন এরা কিভাবে ফাংশনিং হয় সেগুলো আমাদের হচ্ছে ডিফারেন্ট ডিসকাশন থাকবে। আমরা প্রত্যেকটারই অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি, ডিসচার্জ ক্রাইটেরিয়া কি, কিভাবে আমরা এনরোল করি আমরা ইন ডিটেইলসে পড়ার চেষ্টা করব। ওকে, এখন এই আউট পেশেন্ট থেরাপিউটিক প্রোগ্রাম তাহলে আমাদের মোট 3টা কম্পোনেন্ট চলে আসছে। এখন খেয়াল করে থাকেন আমরা বলছিলাম যে আমাদের এই কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে আমাদের প্রাইম পপুলেশন গ্রুপ হচ্ছে 0 to 5 ইয়ার্স এর বেবিরা, তাই না? এবং গতদিন একটা কথা বলা হচ্ছিল যে 0 to 5 ইয়ার্স অফ বেবিদের ক্ষেত্রে তারা আসলে ইন্ডিপেন্ডেন্টলি তাদের টেক কেয়ার করতে পারে না, তাদের টেক কেয়ার করার জন্য আরেকজন কেয়ার গিভারের প্রয়োজন পড়ে। সো সেই কেয়ার গিভার হতে পারে তার মা, তার দাদি, চাচি, নানি বা যে কোনো পারসন হতে পারে। এখন এই ক্ষেত্রে তাদের যেহেতু তাদের কেয়ার গিভার এর সাথে কানেক্টেড, তাহলে এটা একটা কম্প্রিহেনসিভ সার্ভিস এনশিওর করার জন্য আমার কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে শুধুমাত্র আমার যে যারা যে চাইল্ড বা চিলড্রেন গুলো আমার হচ্ছে অ্যাকিউট ম্যালনিউট্রিশন হচ্ছে তাদেরকেই কনসিডার করা হয় না, ইন কানেকশন তাদের সাথে তাদের যে কেয়ার গিভার রয়েছে স্পেশালি তারা যদি মা থাকেন তাদেরকেও এই সার্ভিসের আওতায় কনসিডারেশনে আনা হয়। সো যেহেতু এই কনসিডারেশন আনার ক্ষেত্রে এবং অ্যাকিউট ম্যালনিউট্রিশনের কনসিডারেশনটা আমাদের আনতে হবে, সেই ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট রয়েছে যে যারা গ্রোন আপ পিপল থাকে বা অ্যাডাল্ট পপুলেশন থাকে তারা সাধারণত সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশ হন না, তাদের ম্যালনিউট্রিশনটা ইউজুয়ালি মডারেটলি অ্যাকিউট ম্যালনিউট্রিশনে গিয়ে স্টপ হয়ে যায়, মানে এর যে সিচুয়েশন আর খারাপ হবে না, কারণ ওদের ইমিউন সিস্টেম বা আদার্স যে বডি ফাংশনিং সিস্টেমগুলো আছে তারা ওরকম একটা সাপোর্টিভ হয়ে যায়। তো যেহেতু ওই কেয়ার গিভারদের ক্ষেত্রে মডারেটলি অ্যাকিউট ম্যালনারিশ হওয়ার সুযোগ রয়েছে, আমরা এবং আপনারা যারা ক্যাম্পে গিয়েছেন দেখুন তারা একটা মাদার মুয়াক নিয়ে আসছিলেন, তাই না? সাদা রঙের বড় মুয়াকটা। সো ওইটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই গুলো করি, এগুলো আমরা আইডেন্টিফিকেশন গুলো আমরা আরো প্র্যাকটিক্যালি আমরা হয়তো বা ঈদের পরে দেখতে হবে, যেটা এখন আপনাদের ক্লাস প্র্যাকটিক্যালি সরি ইন পারসন আর হচ্ছে না। তো যেহেতু বলছিলাম যে কি ওই গ্রোন আপ পিপল বা কেয়ার গিভারদের সর্বোচ্চ আমার মডারেটলি অ্যাকিউট ম্যালনারিশ হওয়ার সুযোগ রয়েছে, সেই মানুষগুলোকে আমরা টিএসএফপি তে সাপোর্ট দিয়ে থাকি। স্পেশালি কাদেরকে? টিএসএফপি তে আমার আন্ডার 5 বেবি প্লাস প্রেগন্যান্ট এবং ল্যাকটেটিং উইমেন। প্রেগন্যান্ট মানে হচ্ছে যারা গর্ভবতী এবং যে ভদ্র মহিলা তিনি হয়তোবা প্রেগন্যান্ট না কিন্তু তার একজন 2 বছরের নিচে ব্রেস্টফিড চাইল্ড রয়েছে, এই ধরনের কেস বা এই ধরনের ইনসিডেন্টের ক্ষেত্রে আমার এই টিএসএফপি তে সাপোর্ট দেওয়া হয়। আচ্ছা, একটু কঠিন মনে হচ্ছে, আমি আবার একটু ভেঙে বলি। ধরেন একটা ফ্যামিলিতে আমার আন্ডার 5 বাচ্চা আছে, তাদের ওই ঘরে কোনো প্রেগন্যান্ট ভদ্রমহিলা নাই বা এমন কোনো ভদ্রমহিলা নেই যার হচ্ছে তিনি প্রেগন্যান্ট না কিন্তু তার আন্ডার 2 এর একটা বেবি আছে, তাহলে শুধুমাত্র ওই বেবিটা যিনি হচ্ছে আন্ডার 5 এর যে বেবিটা ম্যালনারিশ তাকে এই টিএসপি প্রোগ্রামের আওতায় সার্ভিসের মধ্যে নিয়ে আসবো। আচ্ছা, এমন যদি হয় যে ভদ্রমহিলার একটা মাত্র বাচ্চা আছে যেটা বয়স 2 বছরের ভেতরে, কিন্তু আলহামদুলিল্লাহ 2 বছরের ওই বাচ্চাটার কোনো ম্যালনিউট্রিশনের প্রবলেম নাই, কিন্তু এই ভদ্রমহিলা হচ্ছে আবার ম্যালনারিশ হয়ে গেছে, তাহলে ওই বেবিকে আমরা এখানে সাপোর্ট দিব না, কিন্তু ওই বেবিটা যেন ইনডিরেক্টলি প্রপার কেয়ার পায় সেই কনসিডারেশন থেকে এই ভদ্রমহিলাকে আমরা টিএসসিপি প্রোগ্রাম থেকে সাপোর্ট দিতে পারবো। তার মানে এই টিএসসিপি প্রোগ্রামে আন্ডার 5 বাচ্চা এবং প্রেগন্যান্ট ল্যাকটেটিং উইমেন এই গ্রুপের দোনো গ্রুপের মানুষকে সার্ভিসে আওতায় আনার
সুযোগ রয়েছে। কারণ মূল ফোকাসটা কিন্তু হয় যে কেয়ার গিভার সাপোর্ট পেলে আমার আন্ডার 5 এর যে বেবিটা আছে সেও সাপোর্ট পাওয়ার সুযোগ পাবে। আচ্ছা গেল। এখন এই যে তিনটা কম্পোনেন্টে যাওয়ার পরে আমরা কালকে একটা ডিসকাশন বা কাইন্ড অফ ডিবেটের মতো করার চেষ্টা করেছিলাম যে আমাদের ইনস্টিটিউশনাল সাপোর্ট কি তাহলে লাগবে না নাকি, বা ইনস্টিটিউশনাল সাপোর্টের প্রয়োজনীয়তা কোন জায়গায়। হ্যাঁ, কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট একদম 100%লি বলবো না চলো যে তারা কমিউনিটি পর্যায়ে সাপোর্টটা দেয় বা কমিউনিটি পর্যায়ে দিচ্ছে, তারা শুধুমাত্র কমিউনিটিকে ফোকাস করে, তারা মেজরিটি ভাবে হচ্ছে কমিউনিটিকে ফোকাস করে। বাট যেহেতু এটা একটা অ্যাকিউট ম্যালনিউট্রিশন এবং এখানে আমার সিভিয়ার এর একটা গ্রুপ রয়ে গেছে, এই সিভিয়ার গ্রুপটা হচ্ছে আবার দুটো সাব ডিভিশনে ভাগ করা যায়। একটা হচ্ছে যাদের কিছু কমপ্লিকেশনস থাকতে পারে, আরেকটা হচ্ছে যাদের কোনো কমপ্লিকেশনস নাই। কমপ্লিকেশনসগুলো কি রকম কমপ্লিকেশনস? এই কমপ্লিকেশনসগুলোকে বলা হয় হচ্ছে, আচ্ছা এখানে লিখি, এই কমপ্লিকেশনসগুলোকে বলা হচ্ছে IMCI কমপ্লিকেশনস। IMCI মানে হচ্ছে কি ইন্টিগ্রেটেড ম্যাটারনাল এন্ড চাইল্ডহুড ইলনেস। সো এটার একটা আলাদা গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী বেশ কিছু কমপ্লিকেশনস এর কথা বলা আছে, যেমন হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়া, তারপর হচ্ছে ফার্স্ট ব্রিদিং, এরপর হচ্ছে নিউমোনিয়া থাকতে পারে, তারপরে হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে। সো এরকম মোটামুটি বেশ কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। ল্যাক অফ অ্যাপেটাইট থাকে, ইন্টারনাল ইনফেকশনস থাকতে পারে। সো ওইগুলোর উপর বেস করে তাদেরকে কমপ্লিকেশনস কাউন্ট করা হয়ে থাকে আর কি। তারপর ধরুন হচ্ছে কি বলে ডিহাইড্রেশনের সাইন থাকতে পারে, নানান ধরনের, এগুলো আমরা দেখব ইনশাআল্লাহ ইন ফিউচারে। সো ওই আইএমসিআই গাইডলাইন অনুযায়ী যে কমপ্লিকেশনগুলোর কথা বলা হচ্ছে সেই কমপ্লিকেশন, আচ্ছা এবং ইডেমা। সো এই কমপ্লিকেশন যদি আমার এই স্যাম বেবিদের ক্ষেত্রে থাকে তাহলে অবশ্যই তাকে আমি, যদিও স্যাম বাচ্চাদের জন্য আমার ওটিপিটা ছিল হলো ডেজিগনেটেড ডিপার্টমেন্ট, কিন্তু যদি কমপ্লিকেশনস থাকে এই কমপ্লিকেশনস গুলো এই জায়গা থেকে সাপোর্ট দেওয়ার সুযোগটা নাই। যেহেতু কমপ্লিকেশনস থাকে তাদেরকে আরেকটু মোর ইন্টেনসিভ সাপোর্টের প্রয়োজন পড়ে, সেই জন্য এই যে সকল স্যাম বাচ্চা যাদের হচ্ছে আইএমসিআই অনুযায়ী কমপ্লিকেশনস আছে তাদেরকে একটা মোর ইন্টেনসিভ কেয়ার বা সাপোর্ট দেওয়া হয়, যে সাপোর্টটা দেওয়া হয় হচ্ছে স্টেবিলাইজেশন সেন্টার বা এসসি থেকে। স্টেবিলাইজেশন সেন্টার মানে কি, এই যে আমার আউট পেশেন্টের আসলে আমার এই যে কমপ্লিকেশনসটা অ্যারাইজ হয়েছে এই কমপ্লিকেশনসটাকে স্টেবল করে তারপরে হচ্ছে সে কনভেনশনাল কমিউনিটি বেসড যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টে সেই সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবে বা সে কন্টিনিউ করবে। তো ওই কমপ্লিকেশনসটাকে স্টেবল করার জন্য আমার একটা স্পেসিফাই বা স্পেশালাইজড ইউনিট কাজ করে, যেটাকে বলা হয় থাকে স্পেশালাইজেশন সেন্টার, সরি স্টেবিলাইজেশন সেন্টার। সেইখানে আবার হচ্ছে আমার প্রয়োজন বেঁধে কয়েকদিন ওভারনাইট স্টে করার প্রয়োজন পড়তে পারে। তাহলে মূল কথা হচ্ছে কি, কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশন এটা একটা কম্প্রিহেনসিভ সাপোর্ট, যেখানে মেজরিটি ফোকাস থাকে হচ্ছে আমাদের কমিউনিটি সাপোর্টের ক্ষেত্রে, ধরেন হচ্ছে अराउंड 95%, বাকি 5% এর ক্ষেত্রে হচ্ছে আমরা স্টেবিলাইজেশন সেন্টারের থ্রুতে বা এসসি এর মাধ্যমে তাদেরকে সাপোর্টটা এনশিওর করে থাকি। সো এই হচ্ছে মোটামুটি আমার কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশনের চারটা ডিফারেন্ট পার্ট, অথবা হচ্ছে ডিফারেন্ট পার্টস, অথবা হচ্ছে ডিফারেন্ট কম্পোনেন্টস। সো প্রথমে কি বলা হচ্ছে, প্রথমটা হচ্ছে কমিউনিটি পর্যায়ে যদি কাজ করতে হবে সেটাকে বলা হয় কমিউনিটি আউটরিচ অ্যাক্টিভিটিস। সেকেন্ডলি যেটা হলো আউটপেশেন্ট থেরাপিউটিক প্রোগ্রাম, যেটার মাধ্যমে আমরা মোস্টলি সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশ বেবিদেরকে কভার করে থাকি, এবং স্পেশালি সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশ বাচ্চা যাদের হচ্ছে আইএমসিআই গাইডলাইন অনুযায়ী কমপ্লিকেশনস নাই তারা। থার্ড যে কম্পোনেন্ট সেটা হচ্ছে টার্গেটেড সাপ্লিমেন্টারি ফিডিং প্রোগ্রাম, সেখানে আমরা এন্টায়ারলি তাদেরকে থেকে এন্টায়ারলি আমরা moderately acute malnourished baby plus moderately acute malnourished either pregnant women or lactating women, that means হচ্ছে যাদের হলো 2 বছরের নিচে ব্রেস্টফিড বেবি রয়েছে, এটা কভার করবে। আর হচ্ছে 4 নম্বরে কি যেটা হলো সেটা হলো স্টেবিলাইজেশন সেন্টার। এরা হলো একটা স্পেশালাইজড টিম যেটা মূলত আমার যে সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশ বেবি রয়েছে যাদের হলো আইএমসিআই গাইডলাইন অনুযায়ী কমপ্লিকেশনস রয়েছে তাদেরকে সার্ভিস দিয়ে থাকে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ওকে,
দ্যাটস রিয়েলি নাইস। তাহলে একটু আপনারা রিক্যাপ করে দেখেন কি কি বলা হয়েছে আজকে। আমরা আজকে দুটো জিনিস পড়েছি, সিমামের প্রিন্সিপালস এবং সিমামের কম্পোনেন্টস। নেক্সট ক্লাস থেকে আমরা হলো নেক্সট ক্লাস আমরা পড়ব ওটিপি অ্যাডমিশন ক্রাইটেরিয়া, এন্ড যদি কভার করার সুযোগ হয় বা সরি টাইম পাওয়া যায় তাহলে আমরা ওটিপি ডিসচার্জ ক্রাইটেরিয়া স্টার্ট করার চেষ্টা করব তাহলে নেক্সট ক্লাসে যদি করা যায়। এন্ড নেক্সট টিউসডের মাধ্যমে আমরা চেষ্টা করব টিএসএফপিটাও কভার করতে। ঠিক আছে? সো 2 মিনিট বা 3 মিনিট সময় নেন, আপনারা নিয়ে দেখেন কোনো কনফিউশন বা কোনো ক্লারিফিকেশন প্রয়োজন আছে কিনা, দেন কোশ্চেন করেন, আমি আপনাদের আনসার দিচ্ছি। কারো কোনো কনফিউশন বা কোনো ক্লারিফিকেশন প্রয়োজন আছে? আশা করছি ইয়েস রাখছি। ওটিপি মানেটা একটু বুঝাই বলতে। কোনটা আবার একটু বলুন তো। স্যার ওটিপি ওটিপি মানে হচ্ছে আউট পেশেন্ট থেরাপিউটিক প্রোগ্রাম, যেখানে মোর হচ্ছে থেরাপিউটিক ট্রিটমেন্টটা দেওয়া হয় সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশ বাচ্চাদের জন্য। ঠিক আছে? সো জাস্ট থেরাপিউটিক পয়েন্টটা আপাতত এই মুহূর্তে মনে রাখেন। আমরা এটা যখন ওটিপি অ্যাডমিশন এবং অন্যান্য প্রোটোকল যখন দেখব তখন হচ্ছে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন একটাকে সাপ্লিমেন্টারি বলা হচ্ছে, কেন একটাকে থেরাপিউটিক বলা হচ্ছে। ওকে? ওকে, আচ্ছা। সো যদি আর কারো তেমন কোনো কোশ্চেনস না থাকে তাহলে আমরা আজকের মতো এখানে র‍্যাপ আপ করতে পারি। আমি অলরেডি আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কবে রবিবার। ওকে।